হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ডাব্লিউবিসিএস প্রো লাইভে। আর আমরা ইকোনমিক্সের যে টপিকগুলোকে পরপর পরপর করে দেখছিলাম একদম বিউরোক্রেটিক অ্যাপ্রোচে, তারই আজকে পরের ক্লাস। অলরেডি তোমরা বুঝেই গেছো টপিকটা হচ্ছে মনিটারি পলিসি নিয়ে। আমরা এর আগের দিন ফিসকাল পলিসি কি বিষয় তার বিস্তারিত আলোচনা করেছি। আমরা আজকে এই মুদ্রানীতি বা মনিটারি পলিসির পার্ট 1 পড়ব, যেখানে আমরা মনিটারি পলিসি কি জিনিস, কেন কি করা হয় সেগুলো একটু বোঝার চেষ্টা করব এবং আস্তে আস্তে ডেপথে ঢোকার চেষ্টা করব। আমরা আগের দিনই বলেছিলাম যে গভর্নমেন্ট দেশ চালাবার জন্য অর্থনৈতিক ক্ষেত্রে দুই ধরনের পলিসি ইমপ্লিমেন্ট করে থাকে। এক, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খোদ তার অর্থ মন্ত্রকের দ্বারা করে থাকে, সেটা হচ্ছে ফিসকাল পলিসি, অর্থাৎ দেশের ট্যাক্স সিস্টেম কেমন হবে, সরকার কীভাবে আয় করবে, সরকার কীভাবে সেটা ব্যয় করবে, এই পরিকল্পনাগুলো যেটা বাজেটের মাধ্যমে করে থাকে, সেইটার নীতি কী হবে সেটাই হচ্ছে ফিসকাল পলিসি। ইন আ শর্ট নোট, ব্রিফ নাটশেল আমি বলেছিলাম। আজকে দেখব গভর্নমেন্টের হয়ে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে যে কন্ট্রোল করে দেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ আরবিআই আমাদের দেশের জন্য, তারা কি করে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে কন্ট্রোল করছে, অর্থাৎ তাকে আমরা বলছি মুদ্রানীতি বা মনিটারি পলিসি। অর্থাৎ কেমন সুদের হার রাখা যাবে, কীরকমভাবে অর্থনৈতিক যোগান দেয়া যাবে, বাড়ানো হবে না কমানো হবে, সেইগুলো দেখবো আমরা। এবং কেন কি অর্থনৈতিক যোগান কাকে কি বলে না বলে, এই ধারণাগুলোকে ক্লিয়ার করব। যারা ইকোনমি বোঝো না তাদেরকেও বলছি, ভাই তুমি যদি নাও বোঝো তাও তোমার জীবনে টাকা লাগবে, সুতরাং জীবনের দিক থেকে বোঝার চেষ্টা করো, তাহলে বিষয়টা কঠিন নয়। কারণ আমরা ইন্ডিয়ান ইকোনমি পড়ছি রাদার দ্যান ইকোনমিক্স সাবজেক্ট নয়। আমরা দেশে কি করে ইকোনমিকে ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে সেই দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করো। হ্যাঁ, জানি কঠিন বিষয়, আমরাও যে সব বুঝি তা নয়, বিশাল বড় অর্থনীতিবিদ নই, কিন্তু দেশের অর্থনৈতিক ব্যবস্থা বোঝার জন্য আমাদের যদি সরকারি চাকরি পেতে হয়, সিভিল সার্ভেন্ট হতে হয়, তাহলে তার একটা অ্যাপ্রোচ রয়েছে, সেটা বোঝানোর চেষ্টা করছি। চলো সবাই মিলে বুঝতে বুঝতে আলোচনা করতে করতে একটা দিক আমরা উদ্ঘাটন করার চেষ্টা করি। কি আমরা এই পার্টিকুলার ভারতবর্ষে মুদ্রা নীতি কিভাবে নির্ধারিত হয় বা কেন নির্ধারিত হয়, এই বিষয়গুলোকে আজকে বুঝব। মুদ্রা নীতি কি জিনিস আমি সহজ করে কতগুলো পয়েন্ট বলার চেষ্টা করি। করে নাও, তোমাকে এইরকম একটা বালতি দেয়া হলো, যে বালতির মধ্যে মোটামুটি আমি বলে দিলাম এইরকম লেভেলে তুমি জল ভরে রাখো, ঠিক আছে? তাতে কি হবে, তুমি আমি এবং আমার ধরো এই ঘরের মধ্যে আমরা 5 জন বসে রয়েছি, স্টুডেন্ট এবং স্যার মিলিয়ে। আমরা সবাই মিলে এইটুকু যদি জল থাকে, তাহলে এই ক্লাসের মধ্যে আমাদের এইটুকু জল সাফিসিয়েন্ট, আমরা ঠিকঠাকভাবে জল থাকতে পারি। এবার ধরো কোনো এক কারণে জল নেই, ধরে নাও জল এইটুকু রয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, এইটুকু পরিমাণ জলের ঘাটতি থাকবে, তাহলে সেইটুকু জলকে মানে দরকারের জন্য আমরা কি করব, এইখানে জল ঢালবো, যাতে এইটুকু লেভেলকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। আর ধরো যদি ভুলক্রমেও জল অতিরিক্ত হয়ে যায়, তাহলে তো এটা এক্সেস, এটা তো বেশি জল, এটা তো আমাদের দরকার নেই। তখন কি করব, বেশি জল হয়ে গেলে তখন সেই জলটাকে আমরা বাইরে ফেলে দেব। অর্থাৎ আমরা একটা কাল্পনিকভাবে ঠিক করে নিচ্ছি যে এই রকম লেভেলে জল থাকতে পারলে আমরা সবাই ঠিকঠাকভাবে যেটুকু দরকার এই মুহূর্তে আমরা সেরকমভাবে জল খেয়ে পড়ে বাঁচতে পারব। এই জিনিসটাকে বাবা তোমরা ধরে নাও যে দেশের মধ্যে আমরা যারা বসবাস করছি, সাধারণ মানুষ কিংবা অসাধারণ মানুষ সব মিলিয়ে দেশের যারা নাগরিক বসবাস করছি, আমাদের এইটুকু লেভেলে যদি টাকা পয়সার যোগান থাকে, মানি থাকে, তাহলে আমাদের দিন চলে যাবে। আমাদের দৈনন্দিন যে চাহিদাগুলো রয়েছে, জিনিসপত্র কেনাকাটি হ্যান ত্যান সব ঠিকঠাকভাবে যাবে। যদি মনে করো এই পরিমাণ টাকা না থেকে এই পরিমাণ টাকাতে চলে আসে, তাহলে নিশ্চয়ই টাকার ঘাটতি হবে। যদি টাকার ঘাটতি হয় স্যার, এই রকম জায়গায় যদি চলে আসে, তাহলে তখন আমাদের চাহিদা অর্থাৎ ডিমান্ড কম হবে, তাই না? কারণ টাকা তো আমার পকেটেই নেই, তখন আমি চাহিদা করবো কোত্থেকে? আমাদের হয়তো অনেক কিছু শখ থাকতে পারে, কিন্তু পকেটে না টাকা থাকলে কি শখ রাখতে পারবো? থাকবো না।
সুতরাং ডিমান্ড কম হলে ন্যাচারালি কি হবে, সেই জিনিস বা সেই সার্ভিসের সাপ্লাই এটাও যাবে কমে। কমবে কি না, সাপ্লাই সেরকমভাবে হয়তো কমবে না, ডিমান্ড যদি কমে যায় সাপ্লাই থেকেই যাবে, সাপ্লাই তো আর দরকার পড়ছে না, সাপ্লাই মোটামুটি মডারেট আকারে সাপ্লাই কি হবে, থেকে যাবে বা একটু বেড়েই থাকবে। ডিমান্ড যদি কমে যায় তো সাপ্লাই মোটামুটি থেকেই যাচ্ছে। কিন্তু সাপ্লাই যদি বেড়ে থাকছে কিন্তু ডিমান্ড কম, ডিমান্ড নেই, সাপ্লাই মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে, তো কি করবে, এই প্রোডাকশনটাকে তো বার করতে হবে, নাহলে তো যারা বিজনেসম্যান যারা তৈরি করে তাদের তো জিনিসটা নষ্ট হয়ে যাবে। তখন তারা কি করবে, জিনিসের প্রাইস রেট কমিয়ে দেবে, জিনিসের দাম কমতে থাকবে, তাই না? অন্যদিকে আবার একটা জিনিস ভাবো, যে ধরো বাবা আমাদের অতিরিক্ত টাকা পয়সা সবার হয়ে গেছে, এই যে মাঝে মাঝে ভাবা হয় না, ইস কাশ সবার একটু প্রচুর টাকা পয়সা থাকতো, সবাই ভালো থাকতো, দেশে কেউ গরিব থাকতো না, কি সমস্যা হতো? ধরে নাও এত অতিরিক্ত আমাদের দরকার এই পরিমাণ টাকার, অতিরিক্ত টাকা হয়ে গেছে, তাতে কি সমস্যা হতো? যার কোনো কিছু দরকার নেই, অতিরিক্ত টাকা থাকার জন্য তার ডিমান্ড বেড়ে যাবে। দেখা গেল তোমার দুটো ফোন আছে, তুমি তখন ভাবছো আরো কতগুলো ফোন কিনি, তো তাতে কি হবে, তো ফোনের যে সাপ্লাই কমবেই, ডিমান্ড বাড়ছে যেহেতু, এবং অতিরিক্ত ডিমান্ড হয়ে যাওয়ার জন্য জিনিসের দাম আকাশ ছোঁয়া আরো বেড়ে যাবে, অর্থাৎ প্রাইস রেট আরো বেড়ে যাবে। এই যে দুখানা ঘটনা বললাম, ভালো কথাই একেই বলা হয় মুদ্রাস্ফীতি বা জিনিসের দাম দর বেড়ে যাওয়া, ইনফ্লেশন। আর যখন ডিমান্ড কম, প্রাইস রেট পড়ে যাচ্ছে, তখন থেকে আমরা ডিফ্লেশন বা রিসেশন বলতে পারি। আমি ডিফ্লেশনই লিখছি এখানে, এর অনেকগুলো ফেজ থাকে, আমরা ইংলিশ পড়তে গিয়ে সেগুলো বুঝবো। মোটামুটি স্তরে এইটুকু বোঝার চেষ্টা করব। তাহলে জল বাড়লেও বিপত্তি, জল তুলে নিতে হবে, আবার জল কমে গেলেও জল ঢালার ব্যবস্থা করতে হবে। এই যে বিষয়বস্তুটা ধরে নাও সারা দেশের জন্য যদি এরকম ব্যবস্থা চলে, তাহলে সেক্ষেত্রে আরবিআই এই কাজটা করছে, মনিটরিংটা করছে। দেশের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই কি করছে, কেন্দ্রীয় ব্যাংক আরবিআই করছে যদি মার্কেট, সারা দেশের যে বাজার যেখানে টাকা পয়সার লেনদেন চলে, আমরা তো মুড়ি কিনছি, মুড়িওয়ালা বিড়ি কিনছে, বিড়িওয়ালা আবার ফুচকা খাচ্ছে, হোয়াট এভার, এই তো টাকা ঘুরে বেড়াচ্ছে, মানে টাকাটা একরকম জলের মতো করে, লিকুইড মানি বলি আমরা। তো মানিটারি সাপ্লাই যেটা আছে, মানিটারি সাপ্লাই, মুদ্রার যোগান যাকে বলে, একে সচল রাখার জন্য যদি দেখা যায় বাজারে টাকা কমে যাচ্ছে, তখন ও কি করবে, বিভিন্ন রকম ব্যাংক মারফত নানা রকম করে তোমাকে কম সুদের হারে লোন দেওয়ার চেষ্টা করবে। আর দেখা যায় তোমার কাছে অতিরিক্ত পরিমাণে টাকা বেশি হয়ে গেছে, তখন তোমাকে বলবে ফিক্সড ডিপোজিট করে দাও, তুমি কোনো দিন পরবর্তীকালে বেশি ইন্টারেস্ট পাবে, তোমাকে লোভ দেখি বেশি কি করবে, টাকা তুলে নেওয়ার কাজটা করবে। তার মানে টু কন্ট্রোল দ্য ইনফ্লেশন অর দ্য ডিফ্লেশন, which machinery has been occurred by the RBI or the which policy is monitored by the RBI, it is called monetary policy. এটা আমি সহজ গোদা বাংলায় বলাবার বা বোঝাবার চেষ্টা করলাম, সিম্পল অ্যাপ্রোচে। আশা করি এইটুকু তোমাদের মাথার মধ্যে ঢুকে গেছে। তাহলে স্যার এবার আমার একটুখানি ইকোনমিক্যাল ল্যাঙ্গুয়েজে পড়ার চেষ্টা করি যে কি ঘন্টা বলছে, কি বলছে, ইজ এ টুল, একটা অস্ত্র, কিসের, ম্যাক্রো ইকোনমিক পলিসি। সারা দেশের যখন অর্থনীতি নিয়ে কথা বলবো তখন তো ম্যাক্রোই হবে, মাইক্রো মানে কি ছোট, ম্যাক্রো মানে কি বড়। সারা দেশের সমস্ত মানুষের অর্থনীতি নিয়ে যখন কথা হচ্ছে তখন তো ম্যাক্রো ইকোনমিক্সের পার্টের মধ্যেই পড়ছে। তাহলে এটা এক ধরনের ম্যাক্রো ইকোনমিক্যাল যে পলিসি, তারই একটা অস্ত্র, এটা পারফর্ম করছে কে, সেন্ট্রাল ব্যাংক, অর্থাৎ আমাদের দেশের ক্ষেত্রে আরবিআই। জন্য টু কন্ট্রোল দ্য সাপ্লাই অফ মানি ইন দ্য ইকোনমি, দেশে এই অর্থনৈতিক যাতে টাকার সাপ্লাই ঠিকঠাক থাকে, কন্ট্রোল করা যায়, না অতিরিক্ত হয়ে যায় না কমে যায়, ব্যালেন্স করার জন্য যে মেশিনারি সেন্ট্রাল ব্যাংকের রয়েছে সেটাই হচ্ছে মানিটারি পলিসির সেই অস্ত্র। উইথ দ্য এইম অফ অ্যাচিভিং স্পেসিফিক ইকোনমিক অবজেক্ট, অর্থনীতির ক্ষেত্রে বিশেষ কতগুলো দৃষ্টিভঙ্গিকে উপলব্ধ করার জন্য, অর্জন করার জন্য এটা করা হয়। এই অবজেক্টিভস কি আমরা একটু পরেই পড়ব। মানে অবজেক্টিভস কি, এই যে ইনফ্লেশন আর এই যে ডিফ্লেশনকে কন্ট্রোল করা, মার্কেটকে স্টেবিলাইজ করে রাখা। যেমন আমরা কি করি, ধরো খুব জোরে ফ্যান দিয়ে দিয়েছি
কিন্তু শীতকাল কতখানি জোরে আমার হাওয়া লাগবে না, আমরা রেগুলেট করি না, যাতে একটু হাওয়া কমিয়ে দিতে পারি। আবার যখন খুব গরমকাল তখন হাওয়ার ফ্যানের স্পিড বাড়িয়ে দিই, কম থেকে বেশি দিই। তার মধ্যে কী করি আমরা, হাওয়ার স্পিড বাড়া কমা করবার চেষ্টা করি। এটাও এরকম মাথা বাজারে, আর্থিক বাজারে টাকা পয়সার যোগানকে বাড়া কমা করবার জন্য যে রেগুলেটরি পলিসি আরবিআই নিয়ে থাকে বলা হচ্ছে মনিটারি পলিসি। টু ক্লিয়ার? দিস ইজ ডান থ্রু ভেরিয়াস মনিটারি instrument that helps manage to the flow credit of the market, supporting the broader goals of the economic policy. এর বেশ কিছু অস্ত্র আছে এই মনিটারি পলিসির মধ্যে। আমরা এর পরের দিন সেগুলোকে আলোচনা করব বিস্তৃতভাবে, যেমন সিআরআর, এসএলআর, কিংবা রেপো রেট, কিংবা রিভার্স রেপো রেট, কিংবা ব্যাংক রেট, কিংবা এমএসএফ, কিংবা এলএএফ, কিংবা ওপেন মার্কেট অপারেশন, ডিরেক্ট টুলস, ইনডিরেক্ট টুলস, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো বাবা। এগুলো তো আমরা ডিটেল আলোচনা করবো, তোমরা এগুলো নিশ্চয়ই কারেন্ট অ্যাফেয়ার্সও পড়ো, যে এখন এই মুহূর্তে রেপো রেট কত, রিভার্স রেপো রেট কত, তোমার পড়ো নিশ্চয়ই। এগুলো এই জিনিসগুলো কি, এই কনসেপ্টগুলোকে একটু বোঝার চেষ্টা করবো, সেটা পরের দিন। তো সেটা আসছে কেন, কারণটা আগে গল্পের ছলে বুঝে রাখবো। এইটুকু আশা করি কনসেপ্ট, বেসিক জিনিসটা বোঝা গেছে। এর পরের পার্টে আমরা কি দেখব, এই যে বললাম বেশি কিছু গোল বা অবজেক্টিভসকে ফুলফিল করার জন্য মনিটারি পলিসি ইমপ্লিমেন্টেড হয়ে থাকে। গোলস বা অবজেক্টিভ নিশ্চয়ই এই যে বললাম অবজেক্টিভ, সহজ কথা এটা বললাম। আসলে অবজেক্টিভ হচ্ছে স্টেবিলাইজেশন করতে হবে, যাতে ঠিকঠাকভাবে মুদ্রার যোগান থাকে, যেটা মনে করা হচ্ছে যে না এইরকম থাকতে পারলে কোনো সমস্যা হবে না, এবং যাতে কন্ট্রোল দ্য মার্কেট ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন। আরও যদি স্পেসিফিক্যালি বলা যায় যে গোল কি, মনিটারি পলিসির উদ্দেশ্য কি, কি এইমস বা মূল উদ্দেশ্য বলতে বোঝাচ্ছে চারটে পয়েন্টকে। কি জন্য? প্রমোটিং র্যাপিড ইকোনমিক ডেভেলপমেন্ট, যাতে দেশে অর্থনৈতিক যে উন্নয়ন ঠিকঠাক থাকে এবং পরপর দেশের অর্থনীতি যাতে এগিয়ে যেতে পারে, তার জন্য এই পলিসি ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে। 2, এনশিওরিং স্টেবিলিটি ইন প্রাইসেস, জিনিসের দাম যেন দুমদারাক্কা বাড়া কমা না হয়ে যায়, মানে প্রাইসের ক্ষেত্রে জিনিসের দাম যেন বাড়ুক, সমস্যা নেই, বাট সেটা সময়কাল অনুযায়ী বাড়ুক, স্টেবিলাইজেশন থাকে। আজকে একটা তুমি ফুচকা খেতে গেলে দেখা গেলো 10 টাকায় 5 টাকা ফুচকা পেয়েছো, কালকে খেতে গেলে বা সন্ধ্যাবেলায় গেলে ফট করে দেখা গেলো বেড়ে গেল যে 10 টাকায় তুমি দুখানা মাত্র ফুচকা পাচ্ছ। ফুচকার দাম যদি র্যাপিড বেড়ে যায় একদম কম সময়ের মধ্যে, তাহলে তো তুমি ভাববে যে ভাই কী হচ্ছে, মুশকিল। এরকম আচমকা আচমকা জিনিসের দাম বেড়ে যায় লাফিয়ে লাফিয়ে, তাহলে তো বেঁচে থাকা, সার্ভাইভ করা খুব মুশকিল। সেক্ষেত্রে প্রাইসের স্টেবিলাইজেশনের জন্য এটা করা হয়ে থাকে। ওই যে আগেই বোঝালাম, ট্যাক্স চেক অ্যান্ড ব্যালেন্স করে দেওয়া, জলের স্তর উপর নজ করা, ক্রিয়েটিং জব অপরচুনিটি। যদি আজকে ঠিকঠাক করে এই জলস্তর অতিরিক্ত বেড়ে যায়, তাহলে টাকা প্রচুর লোকের কাছে আছে, টাকা আছে মানে নিশ্চয়ই কাজ বাজ পাচ্ছে, হয় ব্যবসা বাণিজ্য করছে তো চাকরি পাচ্ছে, তার জন্য তাদের টাকার যোগান আছে। আবার যদি একদম কমে যায় তাহলে বুঝতে হবে চাকরি বাকরি সব গেছে, চলে গেছে তাদের চাকরি বাকরি, তার জন্য টাকার যোগান নেই, তার জন্য তাদের কেনাকাটি করতে পারবে না, তাদের ডিমান্ড কমে যাবে, সাপ্লাই বেড়ে যাবে এবং প্রাইস রেট পড়ে যাবে। এটাও খারাপ, ওটাও খারাপ। তুলনামূলকভাবে ওটা একটু ভালো, মোটামুটি সবাই কেনাকাটি করতে পারছে, কিন্তু অতিরিক্ত হলে তো মুশকিল। দেখা গেল একটা 5 টাকার পেন হয়ে গেল দাম 500 টাকা, ও যদি আকাশ ছোঁয়া দাম তাহলে সেটাও বিপদ। আবার একেবারে আকাশ ছোঁয়া যদি দাম কোনো কিছু পড়ে যায় তাহলে সেটাও বিপদ। ঠিক আছে? তার মানে এই চ্যাপ্টার থেকে তুমি বুঝতে পারবে যে যথাযোগ্য জিনিসের যথাযোগ্য দাম হওয়া দরকার। কোনো একটা সেক্টরে যদি সমস্ত কিছু ফ্রিতেও হয়ে যায় তাহলে বুঝে যাবে সেটাও অবক্ষয়ের কারণ। সবাই যদি সব কিছু ফ্রিতে পেয়ে যায় তাহলে সেটাও মুশকিল। সোশ্যাল ওয়েলফেয়ার আর ফ্রিবি কালচারের মধ্যে পার্থক্য আছে। ওয়েলফেয়ারের জন্য কারোর যদি খুব অসুবিধা হয় তাহলে কাকে কাকে সাহায্য করা যেতে পারে, তুমি এগিয়ে আসো। ফ্রিবি কালচারটা ভয়ানক, সমস্ত কিছু ফ্রিতে হয়ে যাবে। তাতে কেন? তার কারণ সবার কাছে যদি টাকা পয়সা যোগান বেশি হয়ে যায় ফ্রিতেই, তাদের সাথে কষ্ট করে এই জিনিসের দাম দর আকাশ ছোঁয়া হয়ে যাবে, সে তো কোনো কিছু পারবে না। মানে ডিমান্ড তৈরি করার জন্য তো তাকে তো কসরত করতে হবে, না হলে সেটা মুশকিল হয়। বোঝা গেল? যাই হোক, তাহলে প্রাইস স্টেবিলিটি হওয়া দরকার এবং জব অপরচুনিটি ক্রিয়েট করার জন্য এই নীতি মানতে হয় বা মনিটারি পলিসি ইমপ্লিমেন্টেশন হয়ে থাকে। মেইনটেনিং আ স্টেবল এক্সচেঞ্জ রেট, টাকা পয়সার যে লেনদেন হয়ে থাকে, যে ইন্টারেস্ট রেট হয় বা সমস্ত রকম যে ইকুয়েশনসগুলো যায়, এগুলোকে ঠিকঠাক রাখার জন্য কিন্তু এই পলিসি আনতে হয়।
ঠিক, অর্থাৎ ধরো বলছি, সহজ কথায় বলতে গেলে আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক কোনটা বাবা? আরবিআই। দেশের সমস্ত ব্যাংকের মা এক কথায় বলা যেতে পারে। সমস্ত ব্যাংক নয়, ম্যাক্সিমাম ব্যাংকেরই কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটাই, প্যারেন্ট ব্যাংক হচ্ছে আরবিআই। তুমি ওকে, তুমি হচ্ছ কাস্টমার, সাধারণ মানুষ। তুমি কোন কোন ব্যক্তি হতে পারো? তুমি হতে পারো কৃষক, তুমি এগ্রিকালচার ফিল্ড থেকে আসতে পারো, অথবা দেখা গেল তুমি তাঁত ব্যবসায়ী, অথবা দেখা গেল তুমি মধু ব্যবসায়ী, অথবা দেখা গেল তুমি ডিম ব্যবসায়ী, পোলট্রি ফার্মও তোমার আছে, ছাগল বেচো, অর্থাৎ অ্যালায়েড সার্ভিসেস। বা হতে পারে তুমি প্রাইভেট বা সরকারি চাকরি বাকরি করো, তোমার ঘর নেই, তাহলে তোমার ফ্ল্যাট কিনছো, ধার দেনা করছো, তার জন্য তোমাকে লোন নিতে হয়, তো হাউজিং তোমার ক্রাইটেরিয়া হতে পারে, সেক্ষেত্রে তুমি কাস্টমার হতে পারো। আর দেখা গেলো তুমি পড়াশোনা করতে চাইছো, তোমার কাছে টাকা পয়সা নেই, তুমি ব্যাংকে বলবে যে আমাকে টাকা পয়সা একটু লোন দিন, আমি পড়াশোনা করতে পারবো, চেষ্টা করছি, এডুকেশন পারপাস। তো বেসিক যে ক্রাইটেরিয়াগুলো আরও হয়ে থাকে, প্রাইমারি সেক্টর বলে থাকি, প্রাইম অবজেক্ট বলে থাকি, সেই ধরনের কাস্টমার টাকাটা পাই কোত্থেকে? টাকাটা তো সাপ্লাই হচ্ছে ব্যাংকের থেকে, সেগুলো আর কি রাষ্ট্রীয় ব্যাংক কিংবা যাদেরকে ব্যাংক বলে তকমা দিয়েছে আরবিআই, সেইগুলো রিকগনাইজড ব্যাংক। সেই ব্যাংক টাকাটা কোত্থেকে পাচ্ছে? তার প্যারেন্টের কাছ থেকে। তার মানে এই যে টাকা চেন বাই চেন সার্কুলেট হচ্ছে, চেন বাই চেন সার্কুলেট হচ্ছে, ফিনান্স হচ্ছে, এই সিস্টেমটাও কিন্তু মনিটারি পলিসি চেক অ্যান্ড ব্যালেন্স। ঠিক আছে, এটা আমরা যখন তার এই পার্টিকুলার মনিটারি পলিসি টুলসগুলোকে নিয়ে পড়বো, রেপো রেট, রিভার্স রেপো রেট, এগুলো যখন পড়বো তখন আরো বেশি করে এগুলোকে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো। তো এই মনিটারি পলিসি যেটা পারফর্ম করা হয়ে থাকছে, এই মনিটারি পলিসিও কিন্তু দুই রকমের হয়, তার টাইপ। এক এক্সপ্যানশনারি, আর দুই কনস্ট্রাকশনারি। এক্সপ্যানশন থেকে এক্সপ্যানশনারি। এক্সপ্যানশন মানে কি? বাড়ানো। কনস্ট্রাকশন মানে কি? গঠন। তাহলে যখন সরকার বা পার্টিকুলার আমাদের দেশের ক্ষেত্রে এখানে আরবিআই চাইছে যে মানুষের কাছে টাকা পয়সা অ্যাভেলেবেল হয়ে যাক, ঠিকঠাক থাকুক, আচ্ছা আমি নয় একটু লস করছি, ধরো মায়ের মতো যেটা ভাবে, বাবা তুই একটু বেশি ভাত খা, আমি একটু কম খাবো, তুই ভালোভাবে থাক, তোর চাহিদা পূরণ হোক, যদি এরকম কন্ডিশন হয় তখন তাহলে এক্সপ্যান্ড করতে চাইছে। আর ধরো ছেলে বড্ড বেপরোয়া হয়ে গেছে, তখন ছেলেকে টাইট দিতে হবে। এই সময় যদি একটু কড়া পদক্ষেপ নেয় কোনো প্যারেন্ট, তাহলে ছেলেকে গঠন করার জন্য করছে সেটা তার গার্জিয়ান, তখন সেক্ষেত্রে হয়ে যাবে সেটা কনস্ট্রাকশনের। সহজ কথাই বললাম, এবার একটু অর্থনৈতিক ভাষায় বোঝার চেষ্টা করি। এক্সপেনশনারি মনিটারি পলিসি কি জিনিস? এক্সপেনশনারি মনিটারি পলিসি কি জিনিস? এটার একটা অপর নাম আছে, সেটা হচ্ছে অ্যাকোমোডেটিভ মনিটারি পলিসি, এর অপর নাম। এটা কি? ইটস দ্য কাইন্ড অফ অ্যাপ্রোচ টু ইনক্রিজ দ্য মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি। ওই যে বললাম বাবা তুই বেশি ভাত খা, মার্কেটে টাকা নেই, সাধারণ মানুষের কাছে টাকা একটু বেশি করে যোগান দেওয়ার জন্য একে বুস্ট আপ করা হয়, এই সিস্টেম লঞ্চ করা হয়। দ্য গোল, এক্সপেনশনারি মনিটারি পলিসির গোলটা কি? টু বুস্ট ইকোনমিক অ্যাক্টিভিটি, মানুষ কেনাকাটি করতে পারে, মানুষকে সুদের হার কমিয়ে দেওয়া হয়, বলে তুমি লোন নাও, তোমার দিন খুব খারাপ যাচ্ছে, তুমি লোন নাও, তোমাকে সুদের হার আমি কম নেব, চিন্তা করো না, তুমি কেনাকাটা করো, তোমার চাকা ঘুরবে, উল্টে ঘুরে 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 সে আমাদের কাছেই আসবে, সমস্যা নেই, বাট তুমি মরে যেও না। অর্থাৎ মনিটারি সাপ্লাইকে, অর্থের যোগানকে বাড়াবার জন্য যে পলিসি নেওয়া হয় তখন তাকে বলা হয় এক্সপ্যানশনারি বা অ্যাকোমোডেটিভ মনিটারি পলিসি। কি জন্য? বাই এনকারেজিং স্পেন্ডিং, যাতে মানুষ একটু খরচাপাতি বেশি করতে পারে, অ্যান্ড ইনভেস্টমেন্ট, যাতে একটু ইনভেস্টও করতে পারে। দিস ইজ টিপিক্যালি অ্যাচিভড টু, এইরকমভাবেই যে মানুষ তার অর্থের চাকা যখন ঘোরাতে শুরু করে, মানুষের কাছে টাকা নেই কিন্তু নানা রকমভাবে ব্যাংক টাকা দেওয়ার চেষ্টা করে যাতে জীবন ধারণ
অসুবিধা না হয়, মার্কেটে টাকার যোগান অ্যাভেলেবেল হয়ে যায়, তার জন্যই পলিসি। তো সেটা কি উপায়ে করে বাবা? কি উপায়তে এই পার্টিকুলার এক্সপেনশনারি মনিটারি পলিসিটাকে এটাকে ফুলফিল করে? টিপিক্যাল অ্যাচিভমেন্ট কিভাবে হয়, কিসের মারফতে হয়? এক, লোয়ারিং ইন্টারেস্ট রেট। ওই যে আগেই বললাম, ইন্টারেস্ট রেট কমিয়ে দেবে, borrowing becomes cheaper for individuals or businesses, which increases the circulation of money. কোনো একটা বিজনেসম্যান, তার বিজনেস করার দরকার, কিন্তু সে ইন্টারেস্ট রেট বেশি বলে লোন নিতে পারছে না। তো তাকে বলা হলো তোমাকে আমি লোন দিচ্ছি, তুমি বিজনেস করো। কি হবে? বিজনেস বাড়লে কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান বাড়লে কি হবে? তার জীবনযাপন বাড়বে, কেনাকাটি বাড়বে। আবার কোনো এক ব্যক্তি, তারও দরকার লোন টোন নেওয়ার, তাকে লোন দেওয়া হবে কম ইন্টারেস্ট হারে, জিনিসপত্র কেনাকাটি হবে, টাকা পয়সার জোগান হবে, জীবনযাপন ঠিক। এই জন্য এটা করা। প্রথম ধাপটা হচ্ছে এটাকে ফুলফিল করার জন্য, এক্সপেনশনের জন্য লোয়ারিং ইন্টারেস্ট। ব্যাংক কি করে তখন? ইন্টারেস্ট রেট কমিয়ে দেয়। আর রিডিউসিং রিজার্ভ রিকোয়ারমেন্টস ফর ব্যাংকস। প্রতিটা ব্যাংকেরও যে রিকোয়ারমেন্ট থাকে, এই যে বললাম প্যারেন্ট ব্যাংকের কাছ থেকে বলে, আসলে ফিনান্সিংটা হয় কি করে? ফিনান্সিং তো হচ্ছে মাদার ব্যাংক থেকে। তো আমরা যারা কাস্টমার তারা হয়তো ব্যাংকের কাছে যাচ্ছি, ব্যাংকে তো আবার আরবিআই পারমিশন নিতে হবে, তো মা ছাড়বে তবে না ছেলে দেবে। তো এই যে মাদার ব্যাংকিং, ব্যাংকের যে রিকোয়ারমেন্টস রয়েছে, যা রিজার্ভ রিকোয়ারমেন্ট রয়েছে, সেটাকেও বরং কমিয়ে দেওয়া হয়। ওই এসআরআর সিএলআর এগুলো কমিয়ে দেওয়া হয়। ব্যাংকস আর অ্যালাউড টু কিপ লেস মানি ইন রিজার্ভ, গিভিং দেম মোর ক্যাপিটাল টু লোনস। ব্যাংকেও ছাড় দিয়ে দেওয়া হয়, তুমি মার্কেটে টাকা ঢালো, সমস্যা, সাধারণ মানুষকে তুমি টাকা রোল করানোর জন্য সুযোগ, তোমাকে আমি ছাড় দিই। পারচেজিং গভর্নমেন্ট সিকিউরিটিস। গভর্নমেন্ট যেরকম বিভিন্ন রকম যে বন্ডসগুলো থাকে, যে যে সিকিউরিটি থাকে, সিকিউরিটি এইগুলোকেও পারচেস করার অপরচুনিটি চলে আসে। দ্য সেন্ট্রাল ব্যাংক, দ্যাট ইজ আরবিআই, বাই বন্ডস অ্যান্ড পে ক্যাশ। মানে ধরো আমার কাছে কিষাণ বিকাশ পত্র রয়েছে, কিন্তু আমার কাছে ক্যাশ টাকা নেই, আমার এই মুহূর্তে দরকার আমার ক্যাশ টাকার, কারণ ওই যে অবস্থা খারাপ হয়ে গেছে, আমার ডিমান্ড রয়েছে কিন্তু কিনতে পারছি না। তো ব্যাংকের কাছে গেলাম, বললাম যে আমার এই বিকাশ পত্রটা একটু ভাঙিয়ে দেবেন, আমাকে টাকা দিয়ে দিন, ক্যাশ টাকা দিন। এবার ধরো ব্যাংক যদি বলে না দেবো না আমি, এখন আপনার এই সমস্যা আছে, আপনার এখনো মেয়াদ পুরায়নি বা এত টাকা কম পাবেন, ইন্টারেস্ট কেটে নেবো আমি, তাহলে কি আমি ভাঙাতে যাবো? ভাঙাতে যাবো না। যদি বলে হ্যাঁ সমস্যা নেই, আপনি বেশি টাকা পার্সেন্টেজ পাচ্ছেন, ইন্টারেস্ট পাচ্ছেন, ভাঙানোর বেশ ভালো সময় আছে, ভাঙিয়ে ফেলুন। এই যে মানে কি, ব্যাংক সেটা কিনে নিচ্ছে, ব্যাংক কিনছে মানে গভর্নমেন্টও কিনে নিচ্ছে নানা রকমভাবে। এরকমভাবে গভর্নমেন্ট যে সিকিউরিটিসগুলো রয়েছে, আমি উদাহরণ দিয়ে বললাম, এগুলো যখন উল্টে সরকার কেনা শুরু করে দেয়, তাতে কি হয়? ক্যাশ টাকা চলে আসে কাস্টমারদের হাতে, উল্টে মোর মানি ইন দ্য হ্যান্ডস অফ দ্য পাবলিক। এর মারফত পাবলিকের হাতে টাকা চলে আসে, আর তার মাধ্যমে পাবলিক টাকা বেশি করতে। দিস টাইপ অফ পলিসি ইজ জেনারেলি ইউজ টু স্টিমুলেট ইকোনমিক গ্রোথ। অর্থাৎ যেন অর্থনৈতিক উন্নতির জন্য কোনো রকমভাবে ঝিমিয়ে না পড়ে, তাকে চাগার দেওয়ার জন্যই এই পদ্ধতি নেওয়া হয়, এক্সপেনশনারি মনিটারি পলিসিকে নেওয়া হয়। জন্য টু সাপোর্ট জব ক্রিয়েশন। অর্থাৎ আমার চাকরি চলে গেছে, আমার কাছে ছোট্ট একটা কিষাণ বিকাশ পত্র ছিল, ব্যাংকের কাছে গিয়ে বললাম সার্টিফিকেটটা ভাঙিয়ে দেবেন বা এফডিটা ভাঙিয়ে দেবেন, আমি ওই টাকাটা নিয়ে একটা বিজনেস, অর্থাৎ আমার জব অপরচুনিটি বাড়লো, জব ক্রিয়েশন হয়ে যায়। অ্যান্ড ইনক্রিজ কনজিউমার স্পেন্ডিং। অর্থাৎ যারা গ্রাহক, তাদের খরচ করার উপায় বেড়ে যায়। However, if overused, it can lead to high inflation. যদি এটা অতিরিক্ত পরিমাণে পাবলিক করে ফেলে, যদি টাকা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, ওই যে বললাম জল যদি পরিমাণে বেড়ে যায়, তখন মানুষ কি করবে? জল হয়ে গেলে ফটাফট মানুষ জিনিসপত্র কিনবে, তখন ডিমান্ড বেড়ে যাবে, সাপ্লাই কমে যাবে এবং প্রাইস রেট বেড়ে যাবে, অর্থাৎ ইনফ্লেশন চলে আসবে। এটাই বলছে, যদি এই এক্সপেনশনারি মার্কেটে টাকা আসে তার জন্য তো করা হয়, কিন্তু যদি আজকে অতিরিক্ত পরিমাণে গভর্নমেন্ট চেক অ্যান্ড ব্যালেন্স না করে অতিরিক্ত পরিমাণে মার্কেটে ক্যাশ ফ্লো বাড়িয়ে দেয়, এটা একটা আবার বিপদের চিহ্ন দেখিয়ে দিতে পারে, ইনফ্লেশন চলে আসতে পারে, বা আরও এক ধাপ বাড়িয়ে গিয়ে হাইপার ইনফ্লেশন চলে আসতে পারে। ইনফ্লেশন কি জিনিস সেটা আমরা বিস্তারিত অন্য একটি ক্লাসে করব। ইনফ্লেশনটা হচ্ছে ওই যে চূড়ান্ত দাম দাওয়ার বেড়ে যাওয়া, সেরকম আকারের দিন চলে আসতে পারে, যে মানুষ বুঝতে পারছে না, আগুন ছোঁয়া জিনিসপত্রের দাম হয়ে গেছে, এইরকম জিনিসপত্র হতে পারে। এক্সপেনশনারি ভালো, জব ক্রিয়েটিংয়ের জন্য করে মানুষজন, টাকা পয়সা
স্টিমুলেট করার জন্য করে, যাতে কোনো রকমভাবে মার্কেট ঘুরতে পারে, ইকোনমিক গ্রোথের জন্য করে থাকে। কিন্তু এটা রেড জোনও রয়েছে, যদি অতিরিক্ত পরিমাণে করা হয় তাহলে সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া হয়ে যাবে। এটা নেগেটিভ সাইড। তাহলে ব্যালেন্স করে করতে হবে। তো এটা আমরা বুঝে গেলাম যে হোয়াট ইজ এক্সপেনশনারি মনিটারি পলিসি। এবার গঠনগত মনিটারি পলিসি কোনটা, বা কনস্ট্রাকশনারি মনিটারি পলিসি, মানে বাবা মা কিভাবে টাইট দেয় দেখো। কনস্ট্রাকশনারি, দিস পলিসি এইমস টু রিডিউস দ্য মানি সাপ্লাই। সরকার এমন ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেবে, তোমার কাছে টাকা তুলে নেবে উল্টে। অতিরিক্ত তুমি যদি খরচাপাতি করো, ধরো তুমি হঠাৎ করে একটা কোনো ক্যাশ ফ্লো পেয়ে গেছো, যেটার মতো করে খরচা করছো, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, হঠাৎ করে বলবে তুমি এফডি করো। ধরো কারোর বাবা মানে রিটায়ার করেছে, মেয়ে বলছে আমার ওটা লাগবে, ছেলে বলছে আমার ওটা লাগবে, বউ বলছে ওটা লাগবে, মানে সেই লোকের যে ক্যাশ টাকা পেয়েছিল তো রিটায়ারমেন্টের পর, সমস্ত খরচা হয়ে যাচ্ছে। যদি অনেক লোক এরকম রিটায়ারমেন্ট করে, যে ক্যাশ টাকা তো ওরকমভাবে ধরে গেলে তো ডিমান্ড বেড়ে যাওয়ার জন্য সাপ্লাই কমে যাবে এবং জিনিসপত্রের দাম বেড়ে যাবে। দেখবে যখন কারোর বাবা রিটায়ারমেন্ট করে যায়, সঙ্গে সঙ্গে ব্যাংক থেকে ফোন আসে, অনেকগুলো টাকা বেকার বেকার সেভিংস অ্যাকাউন্টে ফেলে রেখে দিয়েছেন, আপনি এক কাজ করুন, এত বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে দিন, আপনি বেশি টাকা রিটার্ন পাবেন, দয়া করে খরচা করবেন না। অর্থাৎ তার লিকুইড ক্যাশটাকে তুলে নেওয়া হয়, একটা সার্টিফিকেট ধরিয়ে দিই। সার্টিফিকেট নিয়ে গিয়ে তো দোকানে গিয়ে বলতে পারবে না যে আমার একটা এই জিনিস দিন, ওই জিনিস দিন, ঠিক আছে, সেই ফ্রি মতো কেস হয়ে যাবে। 1000 টাকার নোট দিকে প্রত্যেকে বলছে 5 টাকা দিয়ে চা খাওয়াও, ওটা তো হবে না। সার্টিফিকেটটার দাম হয়তো ওই একই টাকা, কিন্তু সার্টিফিকেট তো ভাঙানো যাবে না, কিন্তু লিকুইড ক্যাশ তো খরচা করে দেওয়া যাবে। তো যখন মনিটারি সাপ্লাই, অর্থের যোগান যখন কমানোর দরকার পড়ে, যাতে মুদ্রাস্ফীতি না বাড়ে, তো তখন এই জিনিসটা করা হয়। এই জন্য টু কন্ট্রোল রাইজিং ইনফ্লেশন, যে মুদ্রাস্ফীতি যখন বাড়ছে, যখন রেড জোন উঠে গেছে, যখন হাইপারইনফ্লেশনে চলে যাবে, তখন বুঝতে পারে যে না, এখন জল বেড়ে যাচ্ছে, জল তুলে নেওয়ার সময় এসছে ওই গ্লাস থেকে। ইট ইনভলভস মেজার্স সাচ অ্যাজ, এটাকে মাপা হয় কীভাবে, বা কীভাবে এটাকে পারফর্ম করা হয়। রাইজিং ইন্টারেস্ট রেটস, ইন্টারেস্ট রেটস বাড়িয়ে দেয়, ঠিক আছে। হায়ার বরোয়িং কস্ট ডিসকারেজ লোনস অ্যান্ড রিডিউস স্পেন্ডিং, মানে তুমি যদি লোন নাও, তোমার ইন্টারেস্ট রেট প্রচুর করে দেবে, মানে তোমার কাছে টাকা পয়সার যোগান সেটা কমে যাবে, তুমি লোন নিতে আর উদ্যমী হবে না, অর্থাৎ তোমার খরচ করার ইচ্ছাই হবে না, মোটামুটি করে তুমি জীবনযাপন করার চেষ্টা করবে, তোমার ডিমান্ড তৈরি হবে না। ইনক্রিজিং রিজার্ভ রিকোয়ারমেন্টস, তো ব্যাংক আর রিকোয়ার্ড টু হোল্ড মোর দেয়ার ডিপোজিট, লিমিটিং দেয়ার এবিলিটি টু লেন্ড। ব্যাংকও যখন তার প্যারেন্ট ব্যাংকের থেকে কিছু টাকা পয়সা নিতে হয়, তখন তাদেরকেও রিজার্ভ, যে টাকা জমা রাখতে হয়, সেই রিজার্ভের পরিমাণটা বাড়িয়ে দেয়। কী হয়, ব্যাংকেরই যদি সমস্যা হয়, ব্যাংক কাস্টমারকে দেবে কী করে, ঠিক আছে, পাইপলাইনকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়। অর্থাৎ এর মাধ্যমে ইন্টারেস্ট রেটকে বাড়িয়ে দেওয়া হয়, যে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে তাকে কমাবার চেষ্টা করা হয়, ট্যাক্স রেট বাড়িয়ে দেয় সরকার, জিডিপি একটু পড়লেও যাতে ঠিকঠাক থাকে, দেশ অবস্থান ঠিকঠাক, জলস্তরকে ব্যালেন্স করার জন্য করা হয়ে থাকে। এছাড়া সেলিং গভর্নমেন্ট সিকিউরিটিস, ঠিক আছে, গভর্নমেন্ট যে বন্ড, ধরো তোমার কাছে গভর্নমেন্ট যে সিকিউরিটি বন্ডগুলো আছে, যেমন হোয়েন দ্য সেন্ট্রাল ব্যাংক সেলস বন্ডস বায়ার্স পে ইন ক্যাশ, মানে তোমাকে বলবে, ওই যে বললাম কিষাণ বিকাশ পত্র আপনি নিয়ে নিন, তাহলে আপনার টাকাটা জমা হয়ে যাবে ফিক্সড ডিপোজিটের মতো, তোমাকে সার্টিফিকেট ধরিয়ে দেবে, তোমার কাছ থেকে টাকাটা নিয়ে নেবে। তার মানে কি, গভর্নমেন্ট নিজের তার যে বন্ড, যে পেপারটা, সেটা বিক্রি করে দিচ্ছে, তোমার থেকে লিকুইড ক্যাশটা তুলে নিচ্ছে। এরকমভাবেই ওই বন্ড বিক্রি করে দেয়, পাবলিকের কাছ থেকে ক্যাশ টাকা তুলে নেওয়া। বোঝা গেল? The major objectives of this policy is to control inflation and to maintain economic stability by slowing down excessive growth. যদি অতিরিক্ত পরিমাণে মুদ্রাস্ফীতি বেড়ে যায়, তাহলে ওই জল ছাঁচার মতো জন্য তুমদারাক্কা ওই হাই ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয়, অর্থাৎ দেশের অবস্থা যাতে ঠিকঠাক জায়গায় ফিরে আসে, সেফ হয়। ওই যে ছবিটা বুঝিয়েছিলাম, জলের ছবিটা, বাবা আমার এইটুকু জল দরকার, এইটুকু জলে নিয়ে আসতে হবে, অতিরিক্ত যদি জল বেড়ে যায়, যাতে জল তুলে নেওয়ার জন্য, লিকুইড ক্যাশ তুলে নেওয়ার জন্য এই জায়গায় যাতে আসতে পারে, তার জন্যই পলিসি করা হয়। তাহলে একটা হলো এক্সপেনশনারি, আর একটা হচ্ছে কনস্ট্রাকশনারি। আশা করি গল্পের ছলে এইটুকু কনসেপ্ট তোমাদের আমি ক্লিয়ার করতে পারলাম। এইবার মনিটারি পলিসি জিনিসটা কিভাবে হয়ে থাকে ইন ইন্ডিয়া, ভারতবর্ষে। দ্য রেসপন্সিবিলিটি ফর ফ্রেমিং কান্ট্রিজ মনিটারি পলিসি লাইজ উইথ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মনিটারি পলিসি কে করে থাকে? আরবিআই করে থাকে, as mandated by RBI Act 1934। মনিটারি পলিসিকে কন্ট্রোল করার অধিকার কার রয়েছে? আরবিআই এর। কত নম্বর আইন অনুযায়ী? আরবিআই অ্যাক্ট 1934 এর আইন অনুযায়ী।
যদিও 2016 সালে কিন্তু এর একটা চেঞ্জেস এসছে। 2016 সালের আগে স্যার কি পলিসি ছিল? আনটিল 2016 সালের আগে আরবিআই গভর্নর অ্যান্ড সোল অথরিটি ওভার দ্য ফর্মুলেশন অফ মনিটারি পলিসি। আরবিআই এর যারা গভর্নর ছিলেন তিনি একাকী বা তার নিজস্ব অথরিটি ছিল যে তিনি মূলত নিজের মতো করে মনিটারি পলিসিকে কন্ট্রোল করবেন, মানে গভর্নরের ফুল কমান্ড ছিল কোথাকার? আরবিআই এর গভর্নরের। While a technical advisory committee exists to offer guidance, যদিও একটা টেকনিক্যাল ভাবে অ্যাসিস্ট করার জন্য একটা কমিটি ছিল, তো কমিটি কি বলছে না বলছে তাতে কিছু যায় আসতো না, অ্যাডভাইজারি বডি হিসেবে ছিল, কিন্তু ফুল কন্ট্রোল ছিল গভর্নর, কারণ গভর্নর যা মনে করতো ফাইনালি তাই হতো। 2016 সালের আগে মনিটারি পলিসি কিন্তু পুরোটাই ডিপেন্ড করতো গভর্নরের ওপর আর কি। তো গভর্নর হেল্ড দ্য ফাইনাল সে, কুড ওভাররাইড এনি রেকমেন্ডেশন। গভর্নর মনিটারি পলিসি কেমন হবে না হবে তিনি যা ফাইনাল বলার বলতেন এবং তিনি ফাইনাল রেকমেন্ডেশন দিতেন সরকারকে। 2016 সালের পর সিনারিওটা পাল্টে যায়। তখন একটা বিল বা পাশ হয় এবং সেটা আইনে রূপান্তরিত হয়, যেটা হচ্ছে ফাইন্যান্স অ্যাক্ট 2016। এই আইনটা পাশ হয় এবং সেটা একটা মডিফিকেশন অফ দ্য ওই 1934 আরবিআই অ্যাক্টের, তার একটা অ্যামেন্ডমেন্ট করা হয়। সেখানে বলা হয় যে মনিটারি পলিসি আর আরবিআই করবে না, আরবিআই করবে, কিন্তু আরবিআই এর মনিটারি পলিসি কমিটি করবে, মানে ফুল গভর্নর তার কমান্ড থাকবে না। অর্থাৎ এবার থেকে 2016 সালের পর থেকে মনিটারি পলিসিকে পারফর্ম করবে কে? মনিটারি পলিসি কমিটি। কমিটি নির্ধারণ করবে, কমিটির উপরে কোনো পাওয়ার কারণ নেই, ইভেন গভর্নরও নেই, সোল অথরিটিরা নেই গভর্নরের। দিস কমিটি নাও হোল্ডস দ্য রেসপন্সিবিলিটি ফর ডিসাইডিং মনিটারি পলিসি। তাহলে সহজ কথাই বলতে গেলে মনিটারি পলিসি এটা কে করে? আরবিআই করে। কত নম্বর আইন দ্বারা? আরবিআই অ্যাক্ট 1934 দ্বারা। আরবিআই সোল অথরিটি কে ছিল? গভর্নরের ছিল। কতদিন পর্যন্ত? বিফোর 2016 সাল। কিন্তু আফটার 2016 গল্পটা কি দাঁড়ালো? আফটার 2016 গল্প দাঁড়িয়ে গেল, চলে আসলো মনিটারি পলিসি কন্ট্রোল করবে কে? মনিটারি পলিসি কমিটি করবে। মনিটারি পলিসি কমিটি এবার থেকে এর পুরো মনিটরিং করবে, অর্থাৎ এমপি মনিটারি পলিসি কমিটি কন্ডাক্ট করবে। তাহলে মনিটারি পলিসি কমিটিতে কে কে আছে? মোট 6 জন মেম্বার আছে এর মূলত। তার মধ্যে 3 জন স্যার আরবিআই থেকে থাকবে, আর 3 জন স্যার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে থাকবে। কিন্তু আগে এটা পুরোপুরি আরবিআইয়ের আইন অনুযায়ী আরবিআই দেওয়া ছিল, কিন্তু ফিনান্স অ্যাক্ট 2016 সালে এই আইনটা এবং এই আইনটার অ্যামেন্ডমেন্ট করে 2016 সালের পর মনিটারি পলিসি কমিটি তারা পুরোটাই কন্ডাক্ট করে থাকছে। এটা সিনপসিস দেওয়া হলো এটার। তাহলে এবার আমরা দেখব মনিটারি পলিসি কমিটির ভূমিকা কি। মনিটারি পলিসি কমিটি, the concept of forming a monetary policy committee was first proposed by the Urjit Patel committee. তাহলে মনিটারি পলিসি কমিটি দরকার এই কথাটা প্রথম রেকমেন্ড কে করেছিলেন, প্রপোজাল কে দিয়েছিলেন? উর্জিত প্যাটেল এই কথা প্রপোজাল দিয়েছিলেন। হুইচ ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাৎ আরবিআই এর নিজস্ব একটা কমিটি তৈরি করা হয়েছিল, উর্জিত প্যাটেল কমিটি, এবং সেই কমিটি নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে বলেছিল যে না, মনিটারি পলিসি কমিটি থাকা দরকার এবং তার ফুল অথরিটি থাকা দরকার। আন্ডার সেকশন 45ZB of the Amendment RBI Act 1934, the formation of a 6-member monetary policy committee with decision-making powers was formalized. যদি ডাইরেক্ট বলা হয় কত নম্বর আইন, তাহলে তুমি তো অবশ্যই বলছো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আরবিআই অ্যাক্ট 1934, কিন্তু পার্টিকুলারলি সেকশন কতখানি? সেকশন হচ্ছে সেকশন 45ZB। এইগুলোকে বাবা একদম ডেপথে ঢুকে মনে রাখবে
যে আরবিআই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1934, ফিনান্স অ্যাক্ট 2016 এবং পার্টিকুলারলি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আরবিআই অ্যাক্ট 1934 এর সেকশন 45ZB অনুযায়ী 2016 সালের পর থেকে উর্জিত প্যাটেল কমিটির রেকমেন্ডেশনে মনিটারি পলিসি কমিটির ফুল অথরিটি চলে আসে, যেখানে তারাই মনিটারি পলিসি নির্ধারণ করবে যে কীরকম হবে না হবে। তাহলে এই যে মনিটারি পলিসি দাঁড়ালো 6 মেম্বারের, তাহলে তার কি ফিচার্স কি আছে? মাস্ট কনভেনি লাস্ট 4 টাইমস আ ইয়ার, তার মানে 1 বছরে 4 বার করবে। তার মানে একটা সে জিনিস পরিষ্কার, এই যে মনিটারি পলিসি বললাম যেটা আরবিআই করে থাকে, রাদার আরবিআই এর মনিটারি পলিসি করে থাকে, রাদার মনিটারি পলিসি কমিটি, যার 6টা মেম্বার আছে, যার মধ্যে 3 জন থাকছে আরবিআই তরফ থেকে এবং 3 জন থাকছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। কিন্তু এই মনিটারি পলিসি আসলে এটা 2 মাস অন্তর অন্তর হয়, অর্থাৎ স্যার এটা বাই মান্থলি সিস্টেম, অর্থাৎ 12 মাসে স্যার এটা টোটাল কতবার হবে? 6 বার। বাই মান্থলি সিস্টেম মনিটারি পলিসি। মনিটারি পলিসি মাস্ট কনভেন লাস্ট 4 টাইমস আ ইয়ার, 4 বার তো হতেই হবে। ইট কনসিস্ট অফ 6 মেম্বার ইন টোটাল, আগেই বললাম। Such member is appointed for a term of 4 years and cannot be reappointed. ভালো করে ভেবে দেখো, যারা এই আরবিআই এর মনিটারি পলিসি কমিটির মেম্বার হচ্ছে 6 জন মেম্বার, তাদের 4 বছরের জন্য নিযুক্ত করা হয় এবং তারা কিন্তু পরের বার আবার যে রিঅ্যাপয়েন্টেড হবে তা নয়, একবার হয়ে গেলে একবারই শেষ, 4 বারের জন্য। কোরাম অফ 4 মেম্বার ইজ রিকোয়ার্ড টু হোল্ড আ মিটিং। এদের মধ্যে 4 জনের আবার একটা কোরাম থাকে, যারা মিটিং অর্গানাইজ করে। ইন কেস অফ আ টাই ইন ডিসিশন, আরবিআই গভর্নর হ্যাজ দ্য কাস্টিং ভোট টু ব্রেক দ্য ডেডলক। এই 4 জনের মধ্যে যদি কোনো রকমভাবে ডিসিশনের সমস্যা হয়, সিদ্ধান্ত নেওয়া যায়, তখন আরবিআই এর যে গভর্নর তিনি কোনো এক পক্ষে চলে যান, গিয়ে শেষ পর্যন্ত সেই সমস্যা সমাধান করেন, তাকে বলা হয় কাস্টিং ভোট। ঠিক। স্ট্রাকচার তাহলে কি? মনিটারি পলিসি কমিটির স্ট্রাকচারটা কি? গভর্নর অফ আরবিআই তিনি থাকবেন, তিনি চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হবেন এই মনিটারি পলিসি কমিটির। দেন ডেপুটি গভর্নর অফ দ্য আরবিআই, তিনি রেসপন্সিবল থাকবেন মনিটারি পলিসির জন্য। 1 মেম্বার মেইনটেন্ড নমিনেটেড বাই দ্য আরবিআই সেন্ট্রাল বোর্ড, আরবিআই যে কেন্দ্রীয় বোর্ড আছে তার দ্বারা একজন মেম্বারকে নিযুক্ত করা হবে, এখানে নমিনেট করা হবে। নমিনেট করা হবে বলেছে, কিন্তু আরবিআই এর সেন্ট্রাল বোর্ডের দ্বারা একজন মেম্বারকে নমিনেট করা হবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে 3 জন ব্যক্তি, প্রথম 3 জন ব্যক্তি কোত্থেকে আসছে? আরবিআই তরফ থেকে। গভর্নর নিজে থাকছেন চেয়ারপারসন হিসাবে, ডেপুটি গভর্নর থাকছেন একজন, এবং একজন সেন্ট্রাল বোর্ডের রেকমেন্ডেশন অনুযায়ী আরবিআই এর আরেকজন মেম্বার থাকছেন আরবিআই এর মনিটারি পলিসি কমিটিতে। তার মানে 3 জন ব্যক্তি হলো আরবিআই এর তরফে। 3 এক্সটার্নাল মেম্বার, বাইরে থেকে 3 জন মেম্বারকে ডাকা হবে এবং দ্যাট আর নমিনেটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার নিযুক্ত করবে। ওই যে বললাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিযুক্ত করবে, নমিনেট করবে 3 জনকে এক্সটার্নালি, বেসড অন রেকমেন্ডেশন অফ দ্য সার্চ অ্যান্ড সিলেকশন কমিটি। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্চ অ্যান্ড সিলেকশন কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী 3 জন ব্যক্তিকে আবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে রিক্রুট করা হবে। এই 3 আর 3 6 জন ব্যক্তি ওভারঅল মনিটারি পলিসি কমিটির তৈরি করবে বা স্ট্রাকচার তৈরি। বুঝা গেল? এইবার এই যে দিস সিলেকশন কমিটি ইনক্লুডস, যে 3 জন মেম্বার যারা নিযুক্ত হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নমিনেট হচ্ছে, তো সেই সিলেকশন কমিটি বললাম যে সিলেকশন কমিটি এদেরকে সার্চ অ্যান্ড সিলেকশন কমিটি রেকমেন্ড করবে, গভর্নমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকে মেনে নেবে, নমিনেট করে দেবে। এই সিলেকশন কমিটি কাদেরকে নিয়ে হয়? ক্যাবিনেট সেক্রেটারি যিনি থাকেন, সেক্রেটারি অফ ডেভেলপমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স যিনি থাকেন, আরবিআই গভর্নর নিজে একজন থাকবেন, রেকমেন্ড করবেন। অ্যান্ড দিস গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড মেম্বার্স আর টিপিক্যালি এক্সপার্ট ইন ইকোনমিক্স অর ব্যাঙ্কিং। তার মানে ব্যাঙ্কিং বা ইকোনমিক ক্ষেত্রে যারা খুবই বিশিষ্ট ব্যক্তিত্ব, আরবিআইয়ের গভর্নর, ইকোনমিক অ্যাফেয়ার্স এবং পার্টিকুলার সেক্রেটারি অফ ইকোনমিক অ্যাফেয়ার্সের মন্ত্রক এবং ক্যাবিনেট সেক্রেটারি, এরা যে 3 জনকে বলবে যে না একে আরবিআই মনিটারি পলিসির মধ্যে ঢুকিয়ে দাও,
তখন সেন্ট্রাল গভর্নমেন্ট তাদেরকে নিযুক্ত করে। এরকম করে মনিটারি পলিসি কমিটি তৈরি হবে। তো আজকে ওভারঅল আমরা যে জিনিসটা জানলাম যে মনিটারি পলিসি জিনিসটা কি উদ্দেশ্যে পালন করা হয়, কেন নীতি নেওয়া হয়, তার টাইপ কি কি, এবং সেটাকে পালন করার জন্য কোন কমিটি দায়ী এবং কমিটি তৈরি হয় কি করে। এবার মনিটারি পলিসিটা কিভাবে কন্ট্রোল হচ্ছে তার মেশিনারিটা, তার টুলস কি কি, ডিরেক্ট এবং ইনডিরেক্ট, এটা আমরা আগামী পর্ব অর্থাৎ পার্ট 2 যে ক্লাসটা রয়েছে সেখানে গিয়ে বুঝবো যে মূলত মুদ্রানীতি ভারতবর্ষে কিভাবে ইমপ্লিমেন্টেড হয়ে থাকে। সঙ্গে থাকো, এরকমভাবে ইন ডেপথ গল্পের ছলে পড়া আমরা বুঝে নেব, যাতে আমাদের মনেই না হয় যে আমরা কঠিন কোনো জিনিসকে পড়ছি, কারণ জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জীবনের সাথে মতো করেই ইকোনমিক পড়ার চেষ্টা করো, কারণ আমাদের সিলেবাস কিন্তু ইন্ডিয়ান ইকোনমি এবং কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার করতে। আজকে এই অবধি রাখলাম, পরের দিন পরে দেখা হবে। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো এবং পড়তে থাকো, লড়তে থাকো। বেস্ট অফ লাক।